আমার মেয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় স্বামী বাবার বাড়ি পাঠিয়ে দিল। শ্বশুর বাড়িতে আর আমার জায়গা হবে না বলে দিল, কারণ আমার মেয়েটা প্রতিবন্ধী। এটা আমার দোষ। আমার জন্য সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে। সেদিন স্বামীর ঘরে একটু জায়গা পাওয়ার জন্য অনেক কান্না করছিলাম, কিন্তু লাভ হলো না। স্বামীর এক কথা, এই প্রতিবন্ধী মেয়ের বোঝা সে টানতে পারবে না। অতঃপর আমাকে তালাক দিয়ে দিল। অসুস্থ মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে জায়গা হলো। তবে 2 মাসের মধ্যে আমি আর আমার মেয়ে ভাবির চোখে বিষ হয়ে গেলাম। তারা আমাদের বোঝা ভাবতে শুরু করলেন। তাদের ঘরে জায়গা হবে না বুঝতে পেরে তাদের হাতে পায়ে ধরলাম। ভাইয়ের হাত ধরে অনুরোধ করে বলেছিলাম, ভাই, আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। তুই জায়গা না দিলে কোথায় থাকবো? অনেক অনুরোধ করে কাজ না হলে এলাকার সবার হাতে পায়ে ধরলাম, যাতে তারা ভাইকে বোঝায়। অবশেষে সবার কথায় ভাই আমার জন্য একটু জায়গা ছাড়তে রাজি হলো। এলাকার সবাই সাহায্য সহযোগিতা করে সেই জায়গায় ছোট্ট একটা বাঁশের ঘর তুলে দিল। মা মেয়ের জায়গা হলো সেই ঘরে। লোকের বাড়ি টুকটাক কাজ করে চাল ডাল পেতাম, সেটা দিয়ে 2 মা মেয়ের জীবন চলে যেত। আমার মেয়ের সমস্যা হলো, সে হাত পা হালকা নাড়াতে পারলেও তা দিয়ে কোনো কাজ করতে পারতো না। উঠে দাঁড়াতে পারতো না, হাত দিয়ে কিছু ধরতে পারতো না, কথাও বলতে পারতো না। এত বছরে জীবনে শুধু একটাই শব্দ বলতে পারছিল, আম্মু। এই শব্দটা আজও আমার কানে বাজে। সারা দুনিয়ার মেয়েটাকে বোঝা ভাবলেও আমি ভাবতে পারিনি আমি যে মা। তাই তো দ্বিতীয় বিয়ে না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে এর ওর কাজ করে দুজনে চলতে শুরু করলাম। ধীরে ধীরে সময় কেটে যায়। টাকার অভাবে জীবনে মেয়েটাকে ডাক্তার দেখাতে পারিনি। তাকে বিছানায় ফেলে রেখে এখানে ওখানে কাজে চলে যেতাম। সে বিছানায় পড়ে থাকতো, সেখানে সারাদিন প্রস্রাব পায়খানা করতো। সে সবের মাঝেই পড়ে থাকতো। আমি বাসায় ফিরলে সব পরিষ্কার করে দিতাম। তার আগে তাকে ওভাবেই থাকতে হতো। তাকে পরিষ্কার করা তো দূর, এতটা সময় ধরে ঘরে থাকায় যে তার ক্ষুধা লাগতো, সেই ক্ষুধার যন্ত্রণা দেখার কেউ ছিল না। ভাইয়ের ঘরের পাশেই যেহেতু ঘর, তাই ভাবির কাছে মাঝে সাঝে বলতাম তাকে দুমুঠো ভাত দিতে, কিন্তু তারা দিত না। আসলে সব মাখিয়ে ফেলায় সে দুর্গন্ধ বের হতো, তাই ঘৃণায় তারা কাছে যেত না। তবে আমি ফিরলে বলতো খাবার দিছে। আমি সব বুঝেও না বোঝার মতো থাকতাম। আমার মেয়েটা নিজের দুঃখ বোঝাতে না পারলেও তার মুখের দিকে তাকিয়ে আমি তার ক্ষুধার যন্ত্রণা ঠিকই অনুভব করতে পারতাম। এভাবে 10 বছর কেটে যায়। যে মেয়ের জন্য এত লড়াই, এত পরিশ্রম, এত কষ্ট করা, সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেল। সবাইকে মুক্তি দিয়ে চলে গেলেও মেয়েটার এই অবস্থার জন্য আমার ঘরের পাশ দিয়েও কেউ যেতে চাইতো না, তাদের ঘৃণা হতো। অথচ আজ আমার সেই ঘরে এত মানুষের আনাগোনা। বেঁচে থাকতে আমার যেই মেয়েকে কেউ চোখের দেখা দেখতে আসেনি, আজ মরে যাওয়ার শেষ বিদায় দিতে আসলো। এসব দুঃখের কথা বলে আহাজারি করে কান্নায় ভেঙে পড়ছেন সুফিয়া বেগম। মেয়ের মৃত্যু শোক মেনে নিতে না পেরে হাউমাউ করে কান্না করছেন, সেই সঙ্গে অতীতের সব কষ্টের কথা বলেছেন। তার কথা শুনে ইতিমধ্যে অনেকের চোখ ভিজে এসেছে। কেউ কেউ আবার বলছে বাঁচা গেল। মেয়েটার এই অবস্থায় নিজেও কষ্ট পাচ্ছিল, মায়েরও কষ্ট হচ্ছিল। মারা যায় অন্তত দুজনার কষ্টটা দূর হলো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এটা শুনে অনেকে সম্মতি জানায়, তবে মায়ের মন কি আর তা শুনে? মা তো মা হয়। সন্তান যেমনই হোক, তার কাছে তার সন্তান ছিল। একজন সুস্থ সন্তানকে হারালে মায়ের যেমন বুক পোড়ে, তেমনি অসুস্থ সন্তানের জন্য বুক পোড়ে। এসব বুঝে সবাই তাদের থামিয়ে দেয়। যা হওয়ার হয়েছে, এখন এসব নিয়ে কথা বলে মায়ের মনে আর কষ্ট না দিক। তাদের এসব কথোপকথনে মন দিয়ে শুনল মেঘা। তবে তার চোখে অন্য কিছু ভাসছে। মৃত শিউলির মুখের প্রতিচ্ছবি তার চোখে ভাসছে। তার মুখের উপর কেমন একটা দাগ ছিল, মনে হচ্ছিল বেশ খানিকক্ষণ সময় মুখ চেপে ধরা হয়েছে। সেই দাগটার জন্য মেঘার মনে সন্দেহ জন্ম নেয়। তার মনে হয় শিউলির এই মৃত্যু স্বাভাবিক নয়। তবে সবাই এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মেয়েটা অসুস্থ ছিল, মারা গিয়েছে, এখানে কোনো প্রশ্নই আসতে পারে না। তবে মেঘা এটাকে স্বাভাবিকভাবে
মেনে নিতে পারছে না। তার ভাবনার মাঝে শিউলির মৃতদেহ গোসল করার জন্য নেওয়ার কথা। এই সময় একজন বলে ওঠে, গোসল করাবে কে? আমি। আগ বাড়িয়ে কথাটি বলে শিউলির মামি অর্থাৎ সুফিয়া বেগমের ভাবি। মেঘা অবাক চোখে তার দিকে তাকায়। একটু আগে সুফিয়া আহাজারি করে বলছিল দুর্গন্ধ সহ্য হতো না বলে তার ভাবি অর্থাৎ শিউলির মামি তার দিয়ে যাওয়া খাবারটা অবধি শিউলিকে দিত না। সেই খাবার হাঁস মুরগিকে দিয়ে বলতো শিউলিকে দিয়েছে। সেই মানুষটা নিজ থেকে মেয়েটার গোসলের দায়িত্ব নেয়। যদি সঙ্গে আর একজন থাকবে, তবে এই বিষয়টা মেঘের কাছে স্বাভাবিক লাগলো না। তার সন্দেহ হয়, তার মনে হয় এখানে কিছুটা রয়েছে যেটা কেউ দেখতে পাচ্ছে না। শিউলিকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। সুফিয়া তার পিছনে যেতে নিলে অন্যরা ধরে। সুফিয়া বলে, আমার সোনার থেকে আমাকে দূরে করো না, আমাকে একটু তার কাছে যেতে দাও, আমি যত্ন নিয়ে তারা একটু গোসল করিয়ে দেই। তোমার অবস্থা ভালো না আপা, তুমি পারবে না ওর গোসল সঠিকভাবে করাতে, তুমি এখানেই থাকো। যতই হোক তুমি মা, নিথর দেহ দেখে সহ্য করতে পারবে না। এটা বলে শিউলির মামি সবাইকে অনুরোধ করে তাকে সামলানোর জন্য। সবাইকে সেটাই করে, তার কথাই সঠিক। সুফিয়া ঠিক নেই, তার গোসলের স্থানে না যাওয়াই ভালো। কিন্তু সুফিয়া কারো কথা শুনতে চায় না। সে বলে, তোমরা আমারে যেতে দাও, ওদের ঘৃণা হবে আমার মেয়েকে দেখে। ওরা আমার মতো যত্ন নিয়ে আমার মেয়েকে গোসল করাতে পারবে না গো, ওদের নাকে গন্ধ লাগবে। কথাগুলো বলে সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। আশেপাশের সবাই তাকে সামলানোর চেষ্টা করে। মেঘার কিছু প্রশ্ন ছিল, তবে সেটা এখন সুফিয়াকে করা সম্ভব নয়, তাই সে দমে যায়। তবে সে তার যে অন্যরকম সন্দেহ হচ্ছে এটা তার স্বামীর সঙ্গে বলে। সে এটা গুরুত্ব না দিয়ে বলে, ধুর, এই মেয়েটার মুখে আবার কে চেপে ধরবে? যেখানে সে একাই সারাদিন বিছানায় পড়ে থাকতো, হয়তো মারা গেছে বলে আনাচে কানাচে ফুটে উঠছে, এমন হয়তো অনেক সময় হয়তো। মেঘা তার স্বামীর কথা শুনে কিছুটা ভাবনায় পড়ে যায়। এটা দেখে তার স্বামী শান্ত গলায় বলে, এখানে অস্বাভাবিক কিছু নেই, তুমি বেশি ভেবো না। আসলে মেয়েটা অসুস্থ ছিল, এটা দেখে তোমার খুব মায়া কাজ করছে, তাই তার মৃত্যুটা মেনে নিতে পারছো না, তাই হবে হয়তো। মেঘা এটা বলে মাথা নাড়ায়। তার মনে হয় সে হয়তো একটু বেশি ভাবছে। মামির বিষয়ে এটা বেঁচে থাকতে মূল্য দিতে পারেনি, তাই তো মরে যাওয়ার সময় মায়া দেখাচ্ছে, এমনই হবে। সে একটু বেশি ভাবছে, তবে আসলেও কি বেশি ভাবছে? মেঘা সেই সময়ের মতো তার সন্দেহ বাদ দিলেও বেশিক্ষণ পারল না। শিউলির মৃতদেহ গোসলের শেষে বের হতে তার মামি তার সঙ্গে যে ছিল, দুজনে ফিসফিসে বেশ করে কথা বলতে শোনা যায়। শিউলির মামি অন্য মহিলাকে বারবার আড়ালে নিয়ে কিছু বলছিল। এটা দেখে মেঘার মনে আরও সন্দেহ জাগে। ইতিমধ্যে সে জেনেছে শিউলির মৃতদেহ প্রথম তার মামি দেখেছে। সেখানে একটা সন্দেহ তৈরি হয়েছে তার। সুফিয়া বেগমের কথা অনুযায়ী মনের ভুলে কখনো তার মামি তার কাছে আসতে দেখা যায় না। সেখানে আসলো, বিষয়টা স্বাভাবিক নিতে চাইলেও মেঘা নিতে পারছে না। তার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগছে। সেই সঙ্গে এখন এই মহিলার সঙ্গে এত গোপন কথা বলা দেখে আরও সন্দেহ হচ্ছে। নিজের সন্দেহ দমন করাতে না পেরে মেঘা সেই মহিলার কাছে যায় যে গোসলের সময় শিউলির মামির সঙ্গে ছিল। মেঘা তার কাছে গিয়ে বলে, শিউলির মৃত্যু আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে। মহিলা কথাটা শুনে ভয় পেয়ে যায়। সে ভয় মিশ্রিত চোখে মেঘার দিকে তাকায়। মেঘা তার ভয় দেখে শান্ত গলায় বলে, গোসল করাতে গিয়ে আপনি অস্বাভাবিক কিছু দেখেছেন, কি হয়েছে আমাকে বলুন। না, তেমন কিছু নয়। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? তুমি পাশের বাড়ি পলাশের বউ না? মেঘা তার কথায় মাথা নাড়ে। মহিলা নিজেকে সামলে বলে, স্বাভাবিক অস্বাভাবিকের কথা আসছে কেন? তুমি এসব কেন বলছো? আমি আপনাকে এবং শিউলির মামিকে কথা শুনে নিয়েছি, তাই আপনার জন্য ভালো হবে কথাগুলো না লুকিয়ে বলে দেওয়া। মেঘা তাদের কোনো কথাই শোনেনি, তবে সে একটু আন্দাজে ঢিল মারার মতো কাজ করলো, আর এতেই কাজ হয়ে যায়।
গ্রামের সহজ সরল মানুষ হয়ে ঝামেলা নিতে চায়নি মহিলা। তাই তো এক বাক্যে বলে দেয়, আমি কিছু জানি না। আমি শুধু মেয়েটার গায়ে এটা পেয়েছি। এখানে আমার কি দোষ? ওটা? মেঘা শান্ত চোখে তাকিয়ে প্রশ্ন করতে মহিলা বলে, তুমি তো শুনলেই ওর গোপন জায়গায় পুরুষের পাওয়া গেছে। কি? মেঘা চমকে ওঠে। সে মহিলাকে ভালোভাবে জিজ্ঞাসা করতে সে সব বলে দেয়। শিউলির শরীরে অনেক আঁচড়ের দাগ ছিল, আর গোপন স্থানে ওসব। এসব দেখে সে শিউলির মামিকে দেখাতে সে সব গোপন করতে বলে। তার কথা, এটা তাদের মেয়ে, তাদের জানাজানি হলে গ্রামের বদনাম হবে। সুফিয়া গ্রামে টিকতে পারবে না, মান সম্মান যাবে তাদের। মেয়েটা বেঁচে থাকতে তাদের দুঃখের শেষ ছিল না। এখন আর দুঃখ বাড়াতে চায় না তারা। এটা শুনে মেঘা পুরো হতভম্ব হয়ে যায়। শুধুমাত্র মান সম্মানের ভয়ে তারা এত বড় ঘটনা লুকিয়ে যাচ্ছে। মেঘা মহিলাকে খুব কথা শোনায়। অতঃপর বলে, শিউলির জানাজা শুরু হওয়ার আগে সবাইকে সব বলে দেয়, নয়তো পুলিশ এসে কিন্তু আপনাকে ধরবে। সে এত বড় ঘটনা লুকিয়েছে। মেয়েকে গোসল করিয়ে সব প্রমাণ মিটেছে। এসব কথার ভয়ে পেয়ে মহিলা সত্যি সব বলে দেয়। অন্যদিকে মেঘা আড়ালে গিয়ে পুলিশকে ফোন করে। মহিলা এসব কথা বললে শিউলির মামি সব অস্বীকার করে। সে বলে, মেয়েটা বেঁচে থাকতে তো তোমরা শান্তি দিলে না, এখন মরার পর কেচ্ছা বের করছো। এখানে শিউলির মামির সঙ্গে ঝগড়া বেঁধে যায় মহিলার। এসব নিয়ে বেশ খানিকটা তর্ক বিতর্ক চলে। সুফিয়া এসব তো শুনে হতবাক হয়ে যায়। এই বিষয়টা জানাজানি হওয়ার পর সবার চাপেই মাঝে গুঞ্জন শুরু হয়। এখন করণীয় কি সেই নিয়ে কথাবার্তা চলে। এই সময়ের মাঝে পুলিশ চলে আসে। পুলিশ দেখে তো সবাই অবাক হয়ে যায়। পুলিশকে কে ডেকেছে সেই প্রশ্ন উঠতে পুলিশ তাদের থামিয়ে দেয়। মেঘা তাদের পরিচয় দেয়নি, সেই সঙ্গে তার প্রসঙ্গ না তুলে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, সে এই এলাকার বউ, সে এসব করেছে, তার সংসারে অনেক সমস্যা হবে। তাই পুলিশ সেসব বিষয়ে এড়িয়ে গিয়ে শিউলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার কথা বলে। এসবে অবশ্য অনেকে দ্বিমত পোষণ করে। সুফিয়াকে এসব আটকাতে বলে। কেউ কেউ আবার বলে, সত্যি যদি মেয়েটার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেটা খুঁজে বের করা উচিত। এখন সুফিয়ার মনেও প্রশ্ন জাগে, তার মেয়েটা অসুস্থ হতে পারে, তাই বলে অন্যায় হলে তার বিচার হবে না? এখানে অবশ্যই তার ভাই ভাবি অর্থাৎ শিউলির মা মামি তাকে বারণ করেছিল পুলিশি ঝামেলায় না জড়াতে। তবে সুফিয়া সেই কথা শুনেনি। সে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বলে। এটা শুনে শিউলির মামা মামি রেগে যায়। মামার চেয়ে মামি বেশি রেগে যায়। মেঘা সবটা দেখে। তবে সে খুশি হয়ে সুফিয়াকে অনুমতি দেওয়ায়। সেই সঙ্গে তার মনে মামির আচরণে অনেক প্রশ্ন তৈরি হয়। মামি প্রথম থেকে এই বিষয়টা ধামাচাপা দিতে চেয়েছিল। দুজন পুলিশ ঘটনাস্থলে থাকে, বাকিরা মৃতদেহ গাড়ি করে নিয়ে যায় ময়নাতদন্ত করার জন্য। আর যে দুজন থাকে সে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। সে মামিকে উদ্দেশ্য করে বলে, আপনি যখন দেখলেন তার গায়ে অত্যাচারের চিহ্ন রয়েছে তখন সবাইকে না জানিয়ে তাকে গোসল করালেন কেন? মামি এসব কথায় একটাই জবাব দেয়, মান সম্মান। তবে হ্যাঁ, এখন মামি আর অস্বীকার করতে পারছিল না ওই মহিলার কথা মিথ্যে ছিল। যেহেতু পুলিশ এসে গেছে, এখন অস্বীকার করলে ঝামেলা করবে, তাই সে স্বীকার করে নেয়। তার কথা, মেয়েটা অসুস্থ ছিল, মারা গেছে। এখন মৃত্যুর আগে তার সঙ্গে জঘন্য কিছু হয়েছে, এটা জানা হলে গ্রামে তার নামে সিসি পড়তো। পুলিশ এসব কথা অবিশ্বাস উম, অবশ্য বিশ্বাস করে না, তবে তেমন কিছু বলে না। তারা সুপিয়ার কাছে ঘটনা জানতে চায়, অর্থাৎ সে কখন জানলো মেয়ে মারা গেছে, কে প্রথম দেখেছে লাশ। সুপ্রিয়া সব কিছুর জবাব দেয়। সে বলে, স্যার, আমার মেয়েটা অসুস্থ ছিল, এটা তার অপরাধ নেই। তবুও যদি কেউ তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে অপরাধী করে মেরে ফেলে, তাহলে আপনারা তারে কঠিন শাস্তি দিন, খুব কঠিন শাস্তি দিন অবশ্যই। পুলিশ যখন ময়নাতদন্ত করেছিল সেই সময় মেঘা ব্যস্ত হয়ে পড়ে আসল রহস্য সন্ধানে। সে তার মস্তিষ্কে থাকা সব প্রশ্নগুলো একত্রিত করে। অতঃপর সে একটি জবাব পেয়ে যায়। সে খুব কৌশলে পুলিশ অফিসারের পাশে গিয়ে তাকে আস্তে করে বলে, স্যার, আমি ফোন দিয়েছিলাম, আমি আসলে আসল সত্য জানতে পেরেছি, আমি জানাতে চাই। অন্যরা দেখছে দেখে মেঘা একটু দূরে সরে যায়।
পুলিশ অফিসার তার বিষয়টা বুঝতে পেরে সে সবাইকে আলাদা আলাদা একটা ঘরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী প্রথমে শিউলির পরিবারের যারা ছিল তার মা, মামা, মামি এমন কাছের মানুষ আগে জিজ্ঞাসা করে, অতঃপর পাড়া প্রতিবেশী। এক ফাঁকে সে মেঘাকে ডাকে। তার কথা এখানে সবার কথা জানতে হবে, শুনতে হবে। অতঃপর তার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হলে মেঘা বলে শিউলির মাম্মি শুরুর থেকে সবটা লুকোনোর চেষ্টা করছে। সেই সঙ্গে সে প্রথম শিউলির মৃতদেহ লিখেছে। সেখান থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে, সে এসব কেন করেছে? কেন করেছে? পুলিশ অফিসারের প্রশ্নটি করতে মেঘা তার জবাব দেয়। মেঘার সমস্ত কথা শুনে পুলিশ অফিসার বলে, আমি তদন্ত করছি, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসুক সবটা দেখছি। মেঘা মাথা নাড়ায়। সে বের হতে পুলিশ অফিসার আরও কিছু মানুষকে ডেকে জিজ্ঞাসা করে বাদ করে। দুদিন কেটে যায়। শিউলিকে শ্বাসরোধ করে মারা হয়েছে, সেই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছে, এমনটা পাওয়া যায় ময়নাতদন্তের রিপোর্ট। সব কিছু মিলিয়ে পুলিশের প্রথম সন্দেহ আসে মামির দিকে। তবে মামি তো মহিলা, সে তো তার সঙ্গে খারাপ কিছু করতে পারে না। এখানে সন্দেহের তীর গিয়ে পড়ে তার 16 বছরের ছেলে হৃদয়ের দিকে, যাকে ইতিমধ্যে তার বাবা মা তার নানা বাড়ি পাঠিয়ে দিয়েছিল। পুলিশ যেখান থেকে তাকে ধরে এনে মা ছেলেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সব সত্যি সামনে চলে এসে হৃদয় ছোট বয়সে বিগড়ে গেছে। এই বয়সে হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দিয়েছে বাবা মা। সেই মোবাইলে সে খারাপ ভিডিও দেখায় আসক্ত হয়ে গেছিল। সে আসক্ত তাকে দিয়ে এত বড় জঘন্য অপরাধ করেছে। ঘটনার দিন দুপুরবেলা ঘরে বসে হৃদয় খারাপ ভিডিও দেখছিল। তার মাথায় তখন নোংরা বাসনা জাগ্রত হয়। সেই বাসনা পূরণ করার জন্য কাউকে পাচ্ছিল না। এমন তার সঙ্গে সব সময় হয়। গত 7 দিন ধরে সে শিউলিকে নজরে লাগছিল। মোবাইলে খারাপ ভিডিও দেখে তার মাথায় শুধু মেয়ে মানুষই ঘুরে। তার সেই নোংরা কামনার বলিহাই শিউলি। সে 7 দিন শিউলির উপর নজর রেখে অবশেষে ঘটনার দিন আশেপাশে কাউকে না পেয়ে দরজা খুলে তার ঘরে ঢুকে। হৃদয়ের মস্তিষ্ক অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছিল। তাই তো শিউলির বয়স, তার অসুস্থতা কিছুই বাধা হয়ে দাঁড়ালো না তার সামনে। নিজের নোংরা বাসনা ওই অবুঝ নিষ্পাপ অসুস্থ মেয়েটার উপর মেটায় হৃদয়। যেখানে বাধা দেওয়া, মুখ দিয়ে শব্দ করার কেউ শুনতে পেলে ঝামেলা হবে বুঝে তার মুখটা শক্ত করে চেপে ধরে। এতটাই শক্ত করে যে মেয়েটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কয়েক মুহূর্তের ব্যবধানে মেয়েটার ছটপটানি বন্ধ হয়। সেই সময় হৃদয় বুঝেনি মেয়েটা আর নেই, বরং সে খুশি হয়ে মেয়েটাকে চুপ করাতে পেরে। অতঃপর তার নোংরা বাসনা পূর্ণ করে। নিজের বাসনা পূর্ণ করার পর সে যখন শিউলিকে ডাকে তখন শিউলি সাড়া দেয় না। শিউলি জ্ঞান হারিয়েছে ভেবে তার মুখে পানির ছিটা দেয়, তাও তার চোখ খুলে না। ইতিমধ্যে সে লক্ষ্য করে বিছানায় রক্তে লাল হয়ে গেছে। এবার হৃদয় ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে তার মাকে নিয়ে গিয়ে ডেকে আনে। তার মা এসব দেখে পুরো হতভম্ব। প্রথমে ছেলেকে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। এর বেশি কিছু পারে না। নিজের ছেলে তো, ছেলেটাও ভুল করেছে বলে বারবার ক্ষমা চায়, তাকে বাঁচানোর আকুতি জানায়। তাই মাতৃহৃদয় হেরে যায়। সে তাকে বাঁচানোর জন্য নিজেই শিউলির সমস্ত রক্ত পরিষ্কার করে। যেই নোংরা মেয়ের পাশ সে ঘেঁষত না সে, সেই মেয়েকে সে পরিষ্কার করে মাটিতে চাদর পেতে শুইয়ে দেয়। এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দিতে হবে। একথা সব কথা শুনে পুলিশ এসে জানায়, উত্তম মাধ্যম দেওয়ার পর মা ছেলে সব স্বীকার করে নেয়। সব শুনে বেশি ভেঙে পড়ে সুপ্রিয়া। সে শান্ত চোখে তার ভাইয়ের দিকে তাকায়। তার ভাই এসব জানতো না। তার ছেলেকে যখন নানাবাড়ি পাঠানো হয় তখনও সে এসব কিছুই জানে না। সে নিজেই এসব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। পুলিশ যাবার আগে অবশ্য এবার মেঘার নাম বলে যায়। সে বলে, আমরা এই কেসটা সমাধান করতে পারতাম, উম, তবে এত দ্রুত না। এত দ্রুত হয়েছে একমাত্র মেঘার জন্য। তারই এসব সন্দেহ হয়েছে। সেদিন ঘটনাস্থলে একবারের জন্য হৃদয়কে না দেখে তার মাকে এভাবে কেসটা ধামাচাপা দিতে দেখে সেই হৃদয়ের উপর সন্দেহ করছিল। তার সন্দেহটা মেনে আমরা সরাসরি তাকে ধরি। এতেই সব শক্তি প্রকাশ পায়। এখানে পুলিশ মেঘার অনেক প্রশংসা করে। এটা শুনে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন খুশি হয়।
তারা আর রাগ করে না। যদিও এই কথা আগে জানলে তারা ভীষণ রাগ করত। বাড়ির বউয়ের এত বাড়াবাড়ি কেউ মানত না। এলাকার মানুষ ভালো চোখে দেখতো না। কিন্তু এখন যেহেতু সব সত্যি তার ভাবনা অনুযায়ী হয়েছে, তাই সবাই মেনে নিছে। সেই সঙ্গে পুলিশ অফিসার সে তার বুদ্ধির প্রশংসা করেছে। মেঘার জন্য এটা ভালো হলো না সুপ্রিয়ার জন্য। নিজের মেয়ের এত যন্ত্রণাদায়ক মৃত্যু তা আপন মানুষের হাতে কীভাবেই বা মানবে সে। যদিও হৃদয় এবং তার মায়ের শাস্তি হবে, তাতে কি আর মায়ের মন শান্ত হবে? সুপ্রিয়া এটা ভেবে ভেঙে পড়ে। সে দিনের বেলায় মেয়েটা অসুস্থ, তার দিকে কেউ নজর দিবে না, এটা ভেবে দরজা চাপিয়ে রেখে চলে যেত সে কাজে। কখনো তালা দেওয়ার কথা কল্পনা করেনি, কারণ এই সমাজ তো তাকে বুঝিয়েছে তার মেয়ে অসুস্থ, তাকে ঘৃণা করা যায়, তার কাছে ঘেঁষা যায় না। তার মতো মানুষ সবার ঘৃণার থাকে, কারো কামনার নয়। কিন্তু দিন শেষে সবাই এটা ভুলে গেছিল শিউলি মেয়ে মানুষ। এই জগতে যে নারী হয়ে জন্ম নেওয়াটাই মুখ্য। সে সুস্থ নাকি অসুস্থ, সে বাচ্চা নাকি বড়, এটা দেখার সময় নেই। সে নারী, সে কামনার বস্তু, এটাই মুখ্য। তাই তো শিউলির মতো অসুস্থ বাচ্চা এই সুস্থ সমাজের মানুষের নোংরা বাসনা থেকে মুক্তি পেল না। সুফি এখন শুধু আফসোস করে বলে, আমার মেয়েটা অনেক যন্ত্রণা পেয়ে মরেছে। ওর একটা যন্ত্রণার প্রাপ্য ছিল না। ও অসুস্থ ছিল বলে কি ওর এতটা যন্ত্রণার প্রাপ্য ছিল? একদমই না। এসব বলে আর কান্না করে। সবাই অবশ্য এখন তার প্রতি মায়া দেখায়, অথচ তার মেয়েটা বেঁচে থাকার সময় কে এক ফোঁটা মায়া দেখায়নি। সে বাড়ি থাকে না, এটা ভেবে দিনের বেলা কেউ একটু মেয়ের খোঁজ নিত না, ন্যূনতম মায়া দেখাতো, তাহলে হয়তো এমনটা হতো না। তাই এখন সুপ্রিয়া মানুষের এই মায়া দেখলে বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। মায়ের মন যে সন্তানের সুখে সুখী, সন্তানের দুঃখে দুঃখী, আর এই দুঃখ নিয়ে তাকে আরও কয়েকটা বছর পাড়ি দিতে হবে। দিন শেষে সময় এগিয়ে যাবে, সবাই শিউলির মৃত্যুর কথা ভুলে যাবে। সে বলতে সে কেউ ছিল, সেটাই কেউ মনে রাখবে না। শুধুমাত্র তার মাকে তার স্মৃতি বয়ে বেড়াতে হবে, সারা জীবন বয়ে বেড়াতে হবে। নারী জনম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।